Assalamu alaikum everyone. Bismillahirrahmanirrahim. Welcome to today's lecture on changes in chemistry for Chemistry 101. I am Sajjadul Islam Sachin and I am currently studying CSE at Nasrut University. I am excited to dive into some fascinating chemistry concepts with you today, brought to you by UniNerd. Let's start with a quick look at what we will cover today. Our agenda is packed with key topics to deepen your understanding of chemistry. First, we'll explore chemical changes, what they are and why they matter, right? Next, we'll dive into the phases of fire, connecting chemistry to real-world phenomena. Then we'll tackle exponential notations and how to perform calculations with scientific notation, essential tools for precise measurement. We'll also cover significant figures to ensure accuracy in your calculations. Finally, we'll wrap up with unit prefixes, helping you to navigate the metric system like a pro. By the end of this session, you will have a solid grasp of these foundational concepts. So let's get started. Let's jump into chemical changes. This shows the chemical changes. Chemical bonds are broken, atoms rearrange themselves and new chemical bonds form. আচ্ছা, আমি যদি ইজি ওয়ার্ডসে বলতে চাই তাহলে কেমিক্যাল চেঞ্জেসটা কি বোঝাচ্ছে? কেমিক্যাল বন্ডস যখন ভাঙা হয় এবং অ্যাটমস গুলো যে থাকে, আমাদের যে অ্যাটমস গুলো থাকে, বেসিক্যালি ধরেন একটা কেমিক্যাল বন্ড আছে, যেটা কেমিক্যাল বন্ড আছে, তিনটা মলিকিউলস দিলাম আমরা, এটা যখন ভাঙলো, তখন অ্যাটমস গুলো কি করে, ওদেরকে রিঅ্যারেঞ্জ করে এন্ড নতুন কেমিক্যাল বন্ড ফর্ম হতে পারে, হয়তো এটার সাথে এটা বা এটার সাথে এটা বা তিনটা একসাথে ফর্ম হতে পারে, রাইট? তো এটা বেসিক্যালি বলা যেতে পারে যে কেমিক্যাল চেঞ্জেস। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোপেন গ্যাস আছে C3H8 এন্ড মলিকুলার অক্সিজেন আছে, সাথে এটা একসাথে অ্যাড আপ হয়ে বন্ডস ব্রেক করে কি মেক হচ্ছে, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার ভেপার, রাইট? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্স আছে বোথ সাইডে। তো আমরা এখান থেকে দেখতে পারলাম কিভাবে, যেমন কার্বন তিনটা আছে এখানে, এখানে কার্বন তিনটা আছে, রাইট? এখানে হাইড্রোজেন 8টা আছে, এখানে হাইড্রোজেন 4 into 2 which is 8 and oxygen এখানে কিন্তু 10টা আছে, 5 into 2 is 10 and here you can see 3 into 2 is 6 and 4 oxygen add up and it makes 10 oxygen all together. তো আমরা বলতে পারছি যে ইকুয়েশনটা ব্যালেন্স আছে and এইটা আমাদের একটা কেমিক্যাল চেঞ্জেস এর একটা এক্সাম্পল। কেমিক্যাল চেঞ্জেস এর পর আমরা দেখব যে ফিজিক্যাল চেঞ্জেসটা কি জিনিস। well, physical changes is associated with changes in state. আচ্ছা, একটু ইজি ওয়ার্ডসে বলি, যেমন গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, সলিড থেকে আবার যদি লিকুইডে হয়, তো আমাদের এই জিনিসটাকে বলা হচ্ছে কি ফিজিক্যাল চেঞ্জ। যেমন নো কেমিক্যাল চেঞ্জেস অকার ইন ফিজিক্যাল চেঞ্জ এন্ড ওয়াটার ফ্রিজেস টু আইস, এটা একটা এক্সাম্পল। আমাদের আইস কিন্তু মেল্ট হয়ে ওয়াটার হয়, এটা আমরা দেখতে পাই, অনেকক্ষণ রাখলে কিন্তু আইস মেল্ট হয়ে ওয়াটার হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি কিন্তু সুগার ডিসলভস ইন ওয়াটার এন্ড ওয়াটার এভাপোরেটস লিভিং সুগার, এটাও কিন্তু অনেক একটা গুড এক্সাম্পল আমরা দেখতে পারি যে ফিজিক্যাল চেঞ্জেস এর। এরপর আমরা দেখব এই বার্নিং ক্যান্ডেল। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন বার্নিং ক্যান্ডেলকে কি বোঝানো যায়? এটা কি একটা কেমিক্যাল চেঞ্জ নাকি একটা ফিজিক্যাল চেঞ্জ নাকি বোথ? একটু ব্রেইনস্টর্মিং করেন। ওকে, এইটা হলো বোথ, কারণ এটাতে কিন্তু দুটোটারই রিঅ্যাকশন হচ্ছে। কেমিক্যাল চেঞ্জেস আমরা যেটা বললাম যে অ্যাটমস এর কিন্তু ব্রেকডাউন হয়ে নিউ একটা কেমিক্যাল রিঅ্যাকশন ফর্ম হয়, সেটা হচ্ছে, প্লাস পাশাপাশি ক্যান্ডেলের যে ওয়্যাক্সটা আছে এটা কিন্তু মেল্ট হচ্ছে, রাইট? এটা সলিড আছে, সলিড স্টেট থেকে কিন্তু লিকুইড হয়ে যাচ্ছে, আমরা যে দেখি ওয়্যাক্সটা কিন্তু গলে গলে নিচে পড়ে যায় না, রাইট? তো ওই জিনিসটা হচ্ছে একটা ক্যান্ডেলের। তো এটা ভালো একটা এক্সাম্পল ছিল। এখানে দেখতে পাবো মোস্ট রিয়েল ওয়ার্ল্ড প্রসেসেস ইনভলভ বোথ কাইন্ডস, রাইট? আমাদের ফিজিক্যাল চেঞ্জ এন্ড কেমিক্যাল যে চেঞ্জেস গুলো দুটো একসাথেই হয় মোস্ট অফ দ্য কেসে। when a candle burns, তখন হয় heat from the flame melts and pyrolyzes wax components into gaseous vapors. এটা তো আমরা বললাম একটু আগে যে এক্সাম্পলটা দিলাম ওইটা এখানে বলছে আর কি। and vapors burn with oxygen to form carbon dioxide, right, and water. তো এটা একটা গুড এক্সাম্পল ছিল আমাদের ফ্লেম রিলেটেড। here we can see our next subtopic which was phases of fire. তো phases of fire এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটা ক্যান্ডেল নরমাল স্টেটে আছে, এখনো কিছু দেওয়া হয়নি, and this is made up of paraffin wax, যেটা আমরা সচরাচর দেখে থাকি। আমরা একটা ম্যাচের কাঠি যেটা ইউজ করি,
সেটা নিয়ে আসলাম, সেটা দিয়ে এখন এটাকে আমরা লাইট আপ করব। Here you can see we have ignited the fire and এখানে কিন্তু ক্যান্ডেলটা আমাদের আস্তে আস্তে ফায়ার নিয়ে বার্ন করা শুরু করবে। Here you can see the fuel vapor cloud forms from melting of solid wax and pyrolysis of paraffin wax. এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে ফুয়েল ভেপর ক্লাউড কিন্তু ফর্ম হচ্ছে, যেটা সলিড মেল্ট থেকে হচ্ছে আর কি। ওয়্যাক্সের যে সলিড ওয়্যাক্সটা আছে না, সেটা মেল্ট হয়ে আমাদের এখান থেকে যে ভেপার ক্লাউডটা হচ্ছে ওখান থেকে হচ্ছে, রাইট। Phases of fire থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি heat from the flame provides energy to start breaking bonds in fuel and oxygen so that the energy releasing rearrangements can occur. এখানে দেখতে পাচ্ছি যে ফ্লেম থেকে যে হিটটা প্রোভাইড করা হচ্ছে সেটা এনার্জি প্রোভাইড করে কিন্তু বন্ডটা ব্রেক করছে এবং আমাদের এখানে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট হয়ে কিন্তু কিছু একটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, রাইট। তো আস্তে আস্তে যখন আমাদের সবকিছু অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট হয়ে যখন একটা কমপ্লিট রিঅ্যাকশন হলো, তখন কিন্তু আমরা এখানে একটা quite well একটা ফ্লেম দেখতে পাচ্ছি, রাইট। A flame forms around the wick as a ball of hot fuel gases that come in contact with the air at the edges. আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই জি টাইপের যে ফায়ারটা ফর্ম হচ্ছে, যেটা আমরা ইউজুয়ালি আমাদের ক্যান্ডেলে দেখে থাকি। আমরা যদি এই পার্টটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 3 থেকে 4টার মতন লেয়ার আছে এন্ড এক একটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালারে আমাদের ইন্ডিকেট করা আছে, যেটা আমরা দেখতে পারি, রাইট। এটাকে যদি আমরা একটু এখান থেকে যদি একটু জুম করি, জুম করলে আমরা একটা ক্লোজার লুক পাবো। জুম করার পর আমরা দেখতে পাচ্ছি যে রিঅ্যাকশন জোন ফর্মস ওয়্যার ফুয়েল ভেপারস এন্ড অক্সিজেন কাম ইনটু কন্টাক্ট। এই পাশটাতে কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কিন্তু রিঅ্যাকশন জোন, যেখানে ফুয়েল ভেপার এবং অক্সিজেন কন্টাক্টে আছে, রাইট। ইথেন গ্যাসিয়াস C2 ফ্র্যাগমেন্ট, এখানে আমাদের ইথেনের কিছু রিঅ্যাকশন আছে যেটা আমরা আপাতত পড়তে পারছি না, কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে এটার ব্যাপারে আরো বেশ ডিটেইলসে বলা হবে, রাইট। কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার আর প্রোডিউসড অ্যাজ প্রোডাক্ট, যে যখন আমাদের এই রিঅ্যাকশনটা হয়, they dissipate in the turbulent mixing above the flame. এখানে আমাদের একটা ফ্লেমের কম্বাশন দেখতে পাচ্ছি which occurs in gas phase. The interior of the fuel vapor ball contains soot particles, little balls of solid carbon, right? soot জিনিসটা কি, soot পার্টিকেলটা কি, আমরা কিন্তু মাঝে মাঝে যখন আমাদের এই লাইক হাড়ি পাতিল যখন গরম দেই, যদি আমরা সেটা গরম দেই একটা ফ্লেমের নিচে বা একটা বার্নারের নিচে যখন গরম দেই, তখন নিচের দিক দিয়ে দেখবেন কিন্তু কালো হয়ে যায়। সেই কালো পার্টগুলোকে বলা হয় কিন্তু soot, which is little balls of solid carbon. Okay, so এখানে আমরা ফিরত আসি আবার। The interior of the fuel vapor ball contains soot particle, right, that are heated to various temperatures, yellow hotter than orange, hotter than red. ওকে, আমরা এই পাশে কিন্তু আমাদের টেম্পারেচারের ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। রেটটা কিন্তু 800 ডিগ্রি সেলসিয়াস। আমরা যত লেয়ার বাই লেয়ার আগে যাচ্ছি তত বেশি হটার হয়ে যাচ্ছে এই জিনিসটা, রাইট। When local turbulence disturbs the reaction zone envelope, some unburned soot particles escape as cool black smoke particles that are less than 1 micrometer in diameter. এখানে দেখতে পাচ্ছি যে যখন আমাদের টার্বুলেন্স ডিস্টার্ব করে, তখন কিন্তু রিঅ্যাকশন জোন থেকে আমাদের কিছু আনবার্নড সুট পার্টিকেলস কিন্তু এসকেপ করে, রাইট। এইটাই আমাদের ফেজেস অফ ফায়ারের লাস্ট একটা পার্ট ছিল। Here we can see black soot is most prevalent in turbulent flaming combustion zones. এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো একটা ফায়ার হলে মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমরা এই ব্ল্যাক সুটটা দেখে থাকি, রাইট, অনেক ম্যাসিভ একটা ফায়ার হলে। Okay, let's move on to our next topic, which is numbers in chemistry. The numbers associated with atoms often get too big or too small to be convenient to write in decimal notation, right? আমাদের মাঝে মাঝে নাম্বারস গুলো কিন্তু অনেক বড় হয়ে যায় এবং অনেক ছোট হয়ে যায়, যেটা আমাদের কিন্তু ডেসিমাল নোটেশনে লিখতে অনেকখানি প্রবলেম ফেস করতে হয়। তো সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। সেটা হলো আমরা ফার্স্ট দেখব যে এক্সপোনেনশিয়াল নোটেশন কোন জিনিস, রাইট। তো এক্সপোনেনশিয়াল যে নোটেশন সেটা আমরা একটু সিম্পলার ওয়েতে দেখব, এন্ড সায়েন্টিফিক যে নোটেশন যেটা আমাদের ইউজ করা হয় ডেসিমাল এন্ড নন জিরো ডিজিটের জন্য, তো ওই পার্টগুলো আমরা আজকে এক্সপ্লোর করব। Let's say the number of copper atoms in a pre-1982 penny, right? Suppose আমরা একটা 1982 এর পেনিতে দেখলাম
যে কপার অ্যাটম আছে, রাইট? একটা কয়েন বেসিক্যালি। তো কয়েনের ভিতরে আমাদের এতগুলো অ্যাটমস আছে। এখন কনফিউজিং, রাইট? অ্যাকচুয়ালি এটা কনফিউজিং যে এত হিউজ একটা নাম্বার, এটাকে আমরা একটু শর্টেন করা যায় না? তো এই শর্টেন করার জন্য কিন্তু আমাদের এই সায়েন্টিফিক নোটেশনস গুলো ইউজ করব, বা এক্সপোনেনশিয়াল নোটেশনস যেটাই বলি আমরা, সেগুলো ইউজ করব আজকে। তো এই নাম্বারটাকে যদি একটু সাম আপ করি, তাহলে আমরা দেখতে পারবো যে ফার্স্ট অফ অল এটার একটা প্রসিডিউর আছে, সেটা হলো প্লেস আ ডেসিমাল আফটার দ্য ফার্স্ট নন জিরো ডিজিট টু মেক ইট সায়েন্টিফিক নোটেশন। তো আমাদের কিন্তু একটা ডেসিমাল পুট করতে হবে আমাদের ফার্স্ট নন ডিজিট যে ডিজিট আছে এখানে, ফার্স্ট নন জিরো যে ডিজিটটা আছে বেসিক্যালি, সেটার পরে আর কি আমাদের একটা ডেসিমাল পুট করতে হবে। লেটস সে এখানে কিন্তু আমাদের এই ফার্স্ট নন জিরো যে ডিজিটটা আছে, সেই ডিজিটের পর কিন্তু আমাদের একটা ডেসিমাল প্লেস করলাম, সেটা হলো 2.9, রাইট? 2.9 হলো, এখানে 29 ছিল, 2 এর পর ডেসিমালটা প্লেস করলাম which is 2.95। তো এইভাবে আমরা ধরলাম। ওকে, নেক্সট আমাদের এই জিরোস গুলো আছে, রাইট? এই জিরোস গুলোকে একটা কিছু করা লাগবে। তো এটা আমরা 10 এর পাওয়ারে আমরা এগুলোকে বসাবো। So let's now count how many places the decimal has been moved. তো আমরা এটা রাইট সাইড থেকে স্টার্ট করব, রাইট? 2.95 আমরা লেফট সাইড থেকে ধরলাম, এখন আমরা রাইট সাইড থেকে ধরবো। এখানে 3, there are 3 zeros or 3 numbers, 6, 9, 12, 15, 18 and this is 21। তো আমরা অলরেডি 2.95 ধরে ফেলেছি। তো এখানে আমাদের কি আসবে বলতে পারবেন কেউ? অলরাইট, এখানে আমাদের আসবে কিন্তু 22টা অ্যাটমস। এখানে আমাদের 21 পর্যন্ত ছিল, এখানে 22 হবে, রাইট? তো এখানে থেকে আমাদের ডেসিমাল থেকে স্টার্ট হয়েছে, এন্ড 10 এর পাওয়ার কিন্তু আমরা এই ইউজুয়ালি আমাদের এখান রাইট সাইড থেকে স্টার্ট করি। তো হিয়ার we can say that copper atoms inside a 1982 penny has 2.95 into 10 to the power 22 atoms, right? Interesting, right? Positive exponents tells us how many places to the left we have moved, right? তো আমাদের এই পজিটিভ যে এক্সপোনেন্টস গুলো দেখাচ্ছে, সেটা কিন্তু আমাদের বলতেছে যে আমাদের কতটুকু লেফটে মুভ করেছি। নাম্বারস উইথ পজিটিভ এক্সপোনেন্টস আর বিগ, এটা আমরা দেখি এক্সাম্পল দেখে বুঝতে পারছি যে আমাদের একটা হিউজ নাম্বার নিয়ে ডিলস করছি যখন আমাদের পজিটিভ এক্সপোনেন্টস আছে। let's see another example. The weight of a single copper atom has this weight, right? আমাদের এখানে পাউন্ডে দেওয়া আছে, lbs is pounds basically, lbs দিয়ে আমাদের পাউন্ডস এর ব্যাপারে বলছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিরো থেকে পয়েন্ট ডেসিমাল থেকে অলরেডি স্টার্ট হয়েছে, আর এটা আপ টু 23 তে যে রিচ করেছে, রাইট? তো আমরা এখানে দেখতে পাচ্ছি অলরাইট, লেটস সে আমরা এখন কিন্তু একটা ডেসিমাল প্লেস করব, সেটা হলো কি প্লেস এ ডেসিমাল আফটার আ ফার্স্ট নন জিরো ডিজিট। এখানে নন জিরো ডিজিটটা কোথায় আছে? এই যে নন জিরো ডিজিট। সো আমাদের ফার্স্ট নন জিরো ডিজিটের পর আমরা কিন্তু পয়েন্ট অর ডেসিমালটা প্লেস করলাম which is 2.3। এখন আমাদের 10 এর পাওয়ারে ধরতে হবে, এখন আমাদের কাউন্ট করা লাগবে হাউ মেনি প্লেসেস দ্য ডেসিমাল হ্যাজ বিন মুভ। এখন কতটুকু মুভ হয়েছে সেটা আমাদের কাউন্ট করতে হবে। 3, 6, 9, 12, 15, 18, 21 and 24, right? Here we can see 24 up to এই 00 গুলো কিন্তু হয়েছে, প্লেস করা হয়েছে। এখন আমাদের বলতে পারবো যে 10 টু দি পাওয়ার কত দেওয়া উচিত। ওকে, দিস ইজ -25। কেন এই জিনিসটা আমি আবার একটু এক্সপ্লেইন করি। হিয়ার উই ক্যান সি এখানে 3টা আছে 0, এখানে 6টা, এখানে 9টা, এখানে 12টা, এখানে 15টা, এইখানে 18টা, এইখানে 21, এইখানে 24টা নাম্বার আছে, এন্ড এইখানে একটা নাম্বার গিয়েছে আমাদের which is 82 এর এখানে, রাইট? সো আমাদের এখানে 25টা নাম্বার আছে, এই জন্য এখানে আসলো 25। নেগেটিভ হইলো কেন, রাইট? এটা একটা কোশ্চেন আসতে পারে। এখানে কিন্তু আমাদের অলরেডি ডেসিমালে দেওয়া ছিল, এই নাম্বারটা কিন্তু অনেক টাইনি অর অনেক স্মল, রাইট? এই জন্য আমাদের এখানে নেগেটিভ আসলো। এন্ড আমাদের যদি বলি যে the weight of a single copper atom has 2.3 into 10 to the power -25 pound, and negative exponents tells us how many places to the right we have moved।
তো আমাদের নেগেটিভ এক্সপোনেন্ট কি বোঝায়, যে আমাদের কতটুকু রাইটে মুভ করেছি, রাইট? নাম্বারস উইথ নেগেটিভ এক্সপোনেন্টস আর স্মল। তো আমাদের নেগেটিভ এক্সপোনেন্টস ইউজুয়ালি স্মলই হবে, রাইট? এর আগে কিন্তু দেখেছি অনেক হিউজ একটা নাম্বার, এখন কিন্তু অনেক স্মল একটা নাম্বার দেখছি। All right, let's solve some examples. The correct scientific notation for 0 point something 41 is কত হতে পারে? এটা আমাকে একটু বলতে পারবেন আপনারা? কাইন্ডলি আপনারা একটু এটা ব্রেইনস্টর্ম করে একটু চিন্তা করেন যে এই নাম্বারটা কত হওয়া উচিত। আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম সেটা দেখে কি বোঝা যাচ্ছে, এন্ড এই এক্সাম্পলটা আমাদের এক্সাক্ট অ্যান্সারটা কত হওয়া উচিত। All right, we have taken our time. তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সিমিলারলি এটা কিন্তু একটা নেগেটিভ এক্সপোনেন্ট, তো আমরা কিন্তু রাইট সাইড থেকে যাব, রাইট সাইডে যাব। তো ফার্স্ট অফ অল এখানে তিনটা আছে, এখানে 6, এখানে 9, এখানে 12, এন্ড এখানে 13 এন্ড 14, রাইট? তো আমাদের অ্যানসারটা কত হবে? 14 places to the right, 14 places to the right, রাইট? এটা হলো আমাদের অ্যানসার। 3, 6, 9, 12, 13, 14, 14 places to the right. This is the correct answer. Or we can say 15 places to the right. এখন আমরা যদি একটু আগে এক্সাম্পলে মুভ করি, যে এখানে আপ টু 14 ছিল, আমরা যদি পুরোটাই ধরি তাহলে কি 41 ধরলে কিন্তু 15 ধরা যায়, which is here. এটাও কিন্তু কারেক্ট, ইভেন এটাও কারেক্ট। So calculations with scientific notations, we will understand this. Rules are given in any standard textbook. Different rules apply for multiplication or division versus addition or subtraction. Most common error is entering scientific notation on your calculator. Need to learn the exponential or EE key or the extend X key. Right? এটা আমাদের ক্যালকুলেটর ইউজুয়ালি দেখে থাকি, আমাদের এগুলো কিন্তু আমাদের শিখে রাখতে হবে। এটা ইউজুয়ালি আমরা সবাই পারি, কারণ আমাদের এইচএসসি আর এ লেভেলস আমাদের এগুলো শেখানো হয়, বেসিক গুলো। আচ্ছা, উইল ডু ক্যালকুলেশনস লাইক, এখানে একটা আমাদের ক্যালকুলেশন আছে, এটা নিয়ে আমরা স্টার্ট করব। এই ক্যালকুলেশনটা দিয়ে দেখা যাচ্ছে উপরে দুইটা নাম্বারস মাল্টিপ্লাই হচ্ছে, যেটা 10 এর পাওয়ার হলো 3 এন্ড এখানে 10 টু দি পাওয়ার -4 আছে। তো আমাদের ক্যালকুলেশনটা করা হলো, ফাইনালি এই অ্যানসারটা আমরা পেলাম। তো এই অ্যানসারটা কিভাবে আসলো সেটা আমাদের ক্যালকুলেটর ইউজ করে আমরা এখানে পৌঁছাতে পেরেছি, রাইট? এটা আমাদের নরমালি একটা ক্যালকুলেটর ইউজ করে এখানে আমরা সলভ করলে দেখতে পারবো যে এই অ্যানসারটা এখানে কারেক্ট আছে। এটা আপনাদের একটা টাস্ক দিয়ে দিলাম, এটা আপনারা একটু ট্রাই করবেন। Next we can see some dinosaurs, which is quite irrelevant for us for now. Okay, the significant figures, which is another topic of our today's class or today's lecture. And significant figures, the USPS is issued a dinosaur stamp sheet in 1996 also. তো এই যে স্ট্যাম্প শিটটা ছিল, এটাকে seen in Colorado, which is এই অ্যামাউন্টটা ইয়ার্স অ্যাগো, রাইট? যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে আছে। এখন এই নাম্বারটা কত, এটা আমরা কিন্তু আমাদের ওই আগের ওয়েতে চাইলে বের করতে পারবো ইন্টারেস্টিং ভাবে, রাইট? সেটা হলো কি নন জিরো ডিজিটের সাথে একটা ডেসিমাল পয়েন্ট করব, পয়েন্ট করার পর আমাদের এখান থেকে নাম্বারটা গুনবো, নাম্বারটা গুনে দেখবো এখানে 3, এখানে 6, এখানে 7, এখানে 8, which is 1.5 into 10 to the power 8 years ago. এখানে আমাদের সিগনিফিকেন্ট ফিগারস নিয়ে অনেক একটা জোর দেওয়া হচ্ছে, যে এই সিগনিফিকেন্ট ফিগারস নিয়ে কেন ইউজ করব। সিগনিফিকেন্ট ফিগারস ডু নট ইনক্লুড আনসার্টেন ডিজিটস অর প্লেস হোল্ডিং জিরোস, রাইট? এখানে আমাদের আনসার্টেন যে ডিজিটটা আছে, যেমন এখানে 27 ছিল, সাথে 1500 or 1000 যে এটা ছিল, এটার সাথে কিন্তু 27 ছিল সাথে। তো এগুলো কিন্তু আমরা সিগনিফিকেন্ট ফিগারসে ইউজ করব না। only two significant figures, এখানে কিন্তু আমাদের ধরতে পারছি কি only two significant figures হবে, রাইট? এগুলো বাকি সবকিছু যে জিরোস গুলো আছে সেগুলোকে ইগনোর করা হবে, এন্ড এইটাই আজকে শিখবো। values used only have two significant figures, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের two significant figures আছে, 1 2 1 2 1 and 2, রাইট? এখানে কিন্তু আমাদের 1 2 1 2 1 and 2, এখানে কিন্তু আমাদের দুইটা সিগনিফিকেন্ট ফিগারস আছে। এন্ড এখানে দেখতে পাচ্ছি কিছু আনসার্টেন ডিজিটস, রাইট?
two significant figures in our answer. এই অ্যানসারটা কি যদি আমরা two significant figures এ লিখি তাহলে এটা আমাদের রাউন্ড আপ করে হবে কি 3, কারণ 2.98 which is close to 3 and বাকি সব সেম থাকবে। Significant figure practice. Determining significant figures is a snap, no decimal present, toss out any trailing zeros, decimal present, toss out any leading zeros. তো এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। যখন ডেসিমাল প্রেজেন্ট থাকে না আমরা কিন্তু যে ট্রেলিং জিরোস গুলো আছে সেগুলোকে অমিট করে দিব, এন্ড যখন ডেসিমাল প্রেজেন্ট থাকে তখন কিন্তু আমাদের লিডিং যে জিরোস গুলো আছে সেগুলোকে অমিট করে দিব। এখন আমরা একটা এক্সাম্পলে গেলে কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে পারবো। যেমন এই এক্সাম্পলটা যদি দেখি, how many significant figures in 0.000307, এখানে কত সিগনিফিকেন্ট ফিগারস আছে কেউ একটু কারেক্টলি বলতে পারবেন? অলরাইট, এখানে কিন্তু 4 significant figures আছে। Here we can see 4 significant figures. কিভাবে আসলো সেটা আমরা এখন দেখব। এই যে আপনারা দেখছেন স্ক্রিনে 0.00, আমাদের যে ফ্রন্টে যে জিরোস গুলো ছিল সেগুলো কিন্তু আমরা ধরবো না, আমরা এগুলোকে বাদ দিয়ে আমাদের এইখানে যে ভ্যালুস গুলো ছিল শুধু এইগুলোকে ধরবো। তো এইভাবে আমাদের এখানে বলতে পারলাম যে এটা 4 significant figures. A decimal is present, so we drop the leading zeros. যে রুলসটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে ডেসিমাল যখন প্রেজেন্ট থাকবে তখন কিন্তু আমাদের লিডিং জিরোস গুলোকে বাদ দেওয়া লাগবে, এই কেসে এইগুলো। এখন বলতে পারবেন কেউ যে এইখানে হাউ মেনি সিগনিফিকেন্ট ফিগার্স ইন 15.00, এটাতে কত সিগনিফিকেন্ট ফিগার্স আছে কেউ একটু বলতে পারবেন? অলরাইট, এখানে কিন্তু আমাদের 4 সিগনিফিকেন্ট ফিগার্স আছে। কেন এই জিনিসটা? কারণ 4 significant figures, a decimal is present but there are no leading zeros to drop, right? এখানে কিন্তু 1, 5, 15, right? এরপরে 00 এবং ডেসিমাল যেটাই বলেন আপনারা, ডেসিমালও আছে, 00 আছে, কিন্তু ফ্রন্টে কিন্তু কোনো জিরো নেই। আগের কেসের মতন কিন্তু ফ্রন্টে কোনো জিরো নেই। তো এই কেসের সবগুলোই কিন্তু এটা সিগনিফিকেন্ট ফিগারসে আসবে। তো this is why this is 4 significant figures and we wouldn't have written those last two zeros if they were not measurable. এখন আমরা আরেকটা এক্সাম্পলে মুভ করলাম। এখন কেউ বলতে পারবেন যে হাউ মেনি সিগনিফিকেন্ট ফিগার্স আর দেয়ার ইন 1200? ওকে, সো এখানে কিন্তু আবার দুইটা সিগনিফিকেন্ট ফিগার্স আছে। হিয়ার উই ক্যান সি যে এখানে কিন্তু 2 significant figures. কেন 2 significant figures সেটা আমরা জানবো, কারণ নো ডেসিমাল প্রেজেন্ট, সো উই ড্রপ দ্য ট্রেলিং জিরোস। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু এখানে কোনো ডেসিমাল নেই, কোনো এই যে ডেসিমাল, এখানে কিন্তু কোনো ডেসিমাল নেই। এর জন্য কিন্তু আমাদের এই যে ফার্স্ট যে নন জিরো যে ডিজিট গুলো আছে সেটা কিন্তু আমাদের এখানে সিগনিফিকেন্ট ফিগারস হবে, এন্ড নো ডেসিমাল প্রেজেন্ট, সো উই ড্রপ দ্য ট্রেলিং জিরোস। তো আমাদের এই লাস্টের জিরো গুলো কিন্তু বাদ যাবে আমাদের সিগনিফিকেন্ট ফিগারস এর কাউন্টে। So what if there were actually 3 or 4 significant figures? তখন কি হবে? এখানে একটা কেস দেখতে পাচ্ছি যে 1.2 into 10 to the power 3, তখন কি হবে? এটা কিন্তু 2 significant figures। 1.20 তখন কিন্তু হবে 3 significant figures। 1.200 তখন হবে 4 significant figures। ওকে, তো এখানে আমাদের এক্সাম্পলে কিন্তু দেখতে পারলাম যে কিভাবে আমাদের সিগনিফিকেন্ট ফিগারস গুলো কিন্তু ধরা যায়। এখন যদি আমরা এই এক্সাম্পলটা ট্রাই করি, এটার অ্যান্সার কত আসবে এটা একটু আমাকে জানাবেন আপনারা। এটা ক্যালকুলেটর ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের 8.3 into 10 to the power minus 4 multiplied by 5.5 into 10 to the power minus 6 মাল্টিপ্লাই করব ডিভাইডেড বাই 6.9 into 10 to the power 3। এইটা করলে আমাদের অ্যান্সার কত আসে সেটা একটু চেক করতে হবে। এন্ড ক্যালকুলেটর ইউজ করে আমরা সেটা দেখতে পেলাম কারেক্ট অ্যান্সার কিন্তু এই যে এই পার্টটা, রাইট? এই পার্টটা কিন্তু কারেক্ট অ্যান্সার। এখন যদি আমরা আবার এটা সিমিলারলি ট্রাই করি, এটার অ্যান্সার আসবে 6.61 into 10 to the power minus 13। এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে 3 significant figures আছে, এই পার্টটাতে 3 significant figures আছে, এন্ড এই পার্টটাতে 3 significant figures, এই পার্টটাতে 2 significant, এখানে কিন্তু 2 significant figures আছে। তো অ্যান্সারটা কিন্তু 2 significant figures আসছে, সেভাবে কিন্তু আমরা চাইলে নিতে পারবো। আমাদের স্টার্টিং ভ্যালুজ এর থেকে কিন্তু আমাদের বেশি সিগনিফিকেন্ট ফিগারস কিন্তু নিতে পারবো না, এটা একটা রুলস আছে।
তো আমাদের এটাকে রাউন্ড যদি করি, রাউন্ড করলে কিন্তু 6.61 ইনটু 10 টু দি পাওয়ার -13 আসে। What is 2.3 into 10 to the power -3 written as a non-exponential number? এখন যদি আমরা নন এক্সপোনেনশিয়াল নাম্বারের দিকে যাই, তখন আমাদের কিভাবে লেখা যেতে পারে এই জিনিসটা আমরা দেখব। তো আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে যেগুলা নন এক্সপোনেনশিয়াল না, ওগুলাকে আমাদের অমিট করে দিতে হবে। এই কেসে আছে the negative exponent means we are dealing a number less than 1. 1 এর থেকে যদি আমাদের ছোট নাম্বারগুলো ইউজ করি, 1 এর থেকে ছোট যে নাম্বারগুলো যদি আমরা ইউজ করি, তো আমাদের কিন্তু এখানে ডিল করছি। তো মাইনাস দিয়ে এই জিনিসটা ইন্ডিকেট করছে যে আমাদের 1 এর থেকে ছোট নাম্বারগুলো ইউজ করছে। তো এই কেসে কিন্তু আমাদের যে 1 এর চেয়ে যে বড় নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু বাদ যাবে। -3 means we move the decimal point 3 places to the right from where it originally was, right? তো আমরা কিন্তু জানি যে -3 দিয়ে ইন্ডিকেট করছে কিন্তু আমাদের যে রাইট সাইডে যে মুভ করেছিলাম সেটা একটা ইন্ডিকেশন দিচ্ছে আমাদের, যেটা আমাদের প্রিভিয়াসলি আন্ডারস্ট্যান্ড করেছিলাম এই লেকচারের শুরুর দিকে। তো আমাদের এইগুলো তো বাদ, 2 3 বাদ, 2 বাদ, 3 বাদ। এখন আমাদের -3 দিয়ে বুঝছে কিন্তু আমাদের 3 প্লেসেস আমরা মুভ করেছি রাইটের দিকে। তো এখন আমাদের এটার অ্যান্সার কত হতে পারে? এটার অ্যান্সার হবে, যদি আমাদের এই জিনিসটাকে যদি দেখি তাহলে আমাদের এখানে কিন্তু 3 প্লেসেস, 1 2 3 এন্ড এখানে কিন্তু পয়েন্ট, রাইট? তো আমাদের অ্যান্সারটা কিন্তু অরিজিনালি এইটা হলো, অ্যান্সারটা কিন্তু এইটা কারেক্ট। এইখানে কিন্তু হবে না, এটা হবে না, কারণ এখানে কিন্তু 3 প্লেসেস মুভ করি নাই আমরা। এখন বলছে যে এক্সপ্রেস 56,100,000 এই অ্যামাউন্টটা ইন সায়েন্টিফিক নোটেশন। এখন আমাদের এই অ্যামাউন্টটা কত, এই জিনিসটাকে আমাদের সায়েন্টিফিক নোটেশনে নেওয়া লাগবে। তো ফার্স্ট অফ অল আমাদের যে নেগেটিভ নাম্বার, এটাকে আমরা অমিট করে দিতে পারি ইজিলি। যেমন এই কেসে আমাদের নেগেটিভটা ছিল এই জিনিসটা 5.61 ইনটু 10 টু দি পাওয়ার -10, এটাকে আমরা অমিট করে নিব, কারণ আমাদের নাম্বারটা কিন্তু হিউজ। আমাদের নাম্বারটা কিন্তু আবার বলছি হিউজ একটা নাম্বার, এটা কিন্তু কোনোদিনই নেগেটিভ হতে পারবে না, কারণ এটা একটা পজিটিভ এক্সপোনেন্ট। এখন আমাদের এই নাম্বারটাকে একটু ব্রেকডাউন করি, ব্রেকডাউন করলে এখানে দেখতে পারবো আমরা 3 6 9 এন্ড এখানে 10, রাইট? আমাদের কত হওয়া উচিত? 5.61 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস হবে না, এখানে 5.61 ইনটু 10 টু দি পাওয়ার 10 পজিটিভ হবে, কারণ এটা কিন্তু আমাদের পজিটিভ এক্সপোনেন্ট, এর জন্য আমাদের পজিটিভ হবে। তো এখন যদি বলি হাউ মেনি সিগনিফিকেন্ট ফিগার্স প্রেজেন্ট ইন দিস, কেউ একটু আমাদের এটা আর কি ব্রেইনস্টর্ম করে আমাকে একটু বলতে পারবেন? এটা আমাদের টাস্ক, রাইট? আপনাদের জন্য একটা টাস্ক দিয়ে দিলাম যে এটা ব্রেইনস্টর্ম করে বলবেন। এটার কারেক্ট অ্যান্সার আমি বলে দিচ্ছি। এটা হলো কি 4 ডেসিমাল প্লেস। সো 4 ডেসিমাল প্রেজেন্ট, টস লিডিং জিরোস। তো আমরা কিন্তু 4টা ডেসিমাল প্রেজেন্ট আছে, তো এটা সিগনিফিকেন্ট ফিগার হবে 4। তো আমাদের ডেসিমাল প্রেজেন্ট আছে, এর জন্য কিন্তু যে টস করব কিন্তু লিডিং জিরোসটাকে কিন্তু টস করে ফেলবো। যেমন এইখানে আছে, এইখানে পয়েন্ট গুলো কিন্তু এগুলো বাদ হয়ে যাবে, পয়েন্টের পর জিরোস গুলো বাদ হয়ে যাবে। এখন এই জিনিসটা যে ফাইনাল রয়েছে এইটাই কিন্তু আমাদের সিগনিফিকেন্ট ফিগারস আসবে, which is why এটা হলো কি 4 সিগনিফিকেন্ট ফিগার। এখন এটা দেখবো এটা কত সিগনিফিকেন্ট ফিগারস, এটা হবে 5 সিগনিফিকেন্ট ফিগারস, কারণ এখানে আমাদের বাকি যে জিরোস গুলো আছে সেগুলোকে আমরা ধরবো না, এগুলো বাদ ধরবো, শুধু এই যে জিরোস গুলো বাদে যে জিনিসগুলো আছে, যেমন 6 7 0 0 3 1 1 2 3 4 5, এখানে 5টা নাম্বার আছে, তো আমরা 5টা ধরবো এন্ড এটা সিগনিফিকেন্ট ফিগার হবে কিন্তু 5। আরেকটা एग्जांपल দেখি, এটা বলেন এটা কত হতে পারে সিগনিফিকেন্ট ফিগারস? তো টাইম দিলাম আপনাদেরকে। অলরাইট, এইটা হবে আমাদের 6 সিগনিফিকেন্ট ফিগারস, কারণ ডেসিমাল প্রেজেন্ট আছে। এখন এখানে কিন্তু কোনো লিডিং জিরোস নেই, আবার বলছি এখানে যেমন লিডিং জিরোস ছিল এখানে লিডিং জিরোস নাই, এর জন্য কিন্তু পরের গুলোও কাউন্ট হবে, এর জন্য এটা হবে কিন্তু 6 সিগনিফিকেন্ট ফিগারস। এখন আমাদের এটা যদি আমি ক্যালকুলেটর ইউজ করি, এটা একটা অ্যানসার আসবে, এন্ড অ্যানসার আসার পর এটা আমরা দেখতে পারবো যে এটার অ্যানসার হবে 3 ইনটু 10 টু দি পাওয়ার 11। এখন আমাদের টপিকের এন্ডের দিকে এসে পড়েছি আমরা অলরেডি, এন্ড মেজারমেন্টস নিয়ে কিছু বলবো। মেজারমেন্টস কনসিস্ট অফ টু পার্টস, এ নাম্বার দ্য অ্যাসোসিয়েটেড ইউনিটস। একটা নাম্বার থাকবে এবং ওর সাথে অ্যাসোসিয়েটেড ইউনিটস থাকবে, রাইট? যেমন কনসিডার এ ডিসটেন্স অফ 872 যদি আমরা ধরি, ধরো এটার নাম্বার সাথে কিন্তু ওদের
অ্যাসোসিয়েটেড ইউনিটস থাকলো, যেমন এখানে মাইল, এই ক্ষেত্রে লাইট ইয়ার্স, এই ক্ষেত্রে ন্যানোমিটারস, এই ক্ষেত্রে স্মুথস। এন্ড ইউনিট সিস্টেমে কিন্তু আমরা কয়েকটা জিনিস ইউজ করি, যেমন মেট্রিক, এসআই ইউনিট আর ইংলিশ ইউজ করে থাকি আমরা। বেসিক মেট্রিক সিস্টেম একটু ফাস্ট যাবো আমরা, কারণ আমরা টপিকের এন্ডের দিকে এসে পড়েছি। তো লেন্থ ইন মিটারস কে কিন্তু আমরা মিটার এম দিয়ে ডিনোট করে থাকি, সেটা আমরা দেখে আসছি মিটার। এন্ড ভলিউম কে কিন্তু আমরা মিটার কিউব দিয়ে বলে থাকি, অর লিটার অর সেন্টিমিটার কিউব দিয়ে আমরা বলে থাকি। এন্ড ম্যাস ইন গ্রামস কিন্তু গ্রামস জি দিয়ে ডিনোট করে থাকি। টাইম ইন সেকেন্ডস কিন্তু এস দিয়ে আমরা বুঝিয়ে থাকি। তো আমাদের ইউনিট প্রিফিক্সেস দেখবো। ইউনিটস অফেন টার্ন আউট টু বি ইনকনভিনিয়েন্টলি লার্জ অর স্মল, তখন আমরা কি করব? যেমন গ্রিন লাইট ইজ এতো মিটার, which is এতটা কোন জিনিস, যেমন 5.50 into 10 to the power minus 7 মিটার। এটা কিন্তু আমরা সেম ওইটা আবার এক্সাম্পল ওয়াইজ যদি যাই, ডেসিমাল আছে, ডেসিমাল পরে 3 6 এই যে 7, রাইট? এই নাম্বার পর্যন্ত ধরবো, এরপরে আমাদের এইটা হবে অ্যানসার। তো আমাদের এইখানে 3টা জিরো যখন থাকবে তখন বলা হয় মিলি, এন্ড যখন 6টা জিরো থাকবে তখন এটাকে বলা হবে কিন্তু মাইক্রো। তো আমাদের যখন 9টা থাকবে তখন হবে কিন্তু ন্যানো, রাইট? তো নাইসার টু সে দিস ইজ 550 ন্যানোমিটার, রাইট? তো এটা কিন্তু আমরা ইজিলি বলতে পারি যে এটা কিন্তু 550 ন্যানোমিটার। এটা শুনতে কিন্তু আরো ইজি লাগে, এবং আমরা কিন্তু এখন ধরেও ফেলতে পারবো যে 550 ন্যানোমিটার মানে কি 550 into 10 to the power minus 9 and ওদের মেজারমেন্টের মিটার। সো আমাদের এখানে কিন্তু ইউনিট প্রিফিক্সেস দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমাদের নিজের একটু পড়ে নিতে হবে, এটা মুখস্থ করার জিনিস না, এটা জাস্ট একটা ইজি একটা এক্সাম্পল। যেমন কিলো আমাদের আসে, ডেসি আমাদের আসে 10 to the power minus 1, কিলোর জন্য 10 to the power 3, এন্ড এটা কে দিয়ে ডিনোট করা হয়, একটা হলো ডি দিয়ে ডিনোট করা হয়। এন্ড সেন্টির জন্য সি which is 10 to the power minus 2, মিলির জন্য 10 to the power minus 3, যেটা একটু আগে দেখলাম। মাইক্রোর সিম্বল হলো এটা মিউ which is 10 to the power minus 6, and nano symbol হলো n which is 10 to the power minus 9, and pico is 10 to the power minus 12। এটা ইউজুয়ালি আসে না, বাট তাও জেনে রাখা ভালো। এন্ড গিগা যদি আমরা বড় দিকে যাই তাহলে দেখবো মেগা দিয়ে স্টার্ট হয়। কিলো থেকে হলো কিলো হলো আমাদের 10 to the power 3, মেগা হলো 10 to the power 6, এন্ড গিগা হলো 10 to the power 9। যেমন আমরা গিগাবাইট বলি, মেগাবাইট বলি, কিলোবাইট বলি, এগুলো কিন্তু সবই এই প্রিফিক্স গুলো ইউজ করা হয়। তো আমাদের আজকের ক্লাসটা আর লেন্দি করতে চাচ্ছি না, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার ইনশাআল্লাহ নেক্সট আরেকটা লেকচার নিয়ে আমাদের, সেখানে আমরা আরো অনেক কিছু জানতে পারবো কেমিস্ট্রি রিলেটেড। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।